হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ উত্তরণ। তো আজকে আমরা সায়েন্সের প্র্যাকটিস সেট 6 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো তার আগে বলে দিই, উত্তরণ তোমাদের জন্য নিয়ে এসছে তোমাদের মেনলি ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল, এসএসসি জিডি বা পুলিশের অন্যান্য পরীক্ষার জন্য ডেইলি বেসিসে ইউটিউবে তোমাদের ফ্রিতে ক্লাস থাকছে এবং সেই ক্লাসগুলো রাতের দিকে থাকে। রাত্রিবেলায় 8 PM, 9 PM এবং 10 PM এ 3টে করে ক্লাস থাকছে সোম থেকে শনি। ওকে, 8 PM এ প্রতিদিন সোম থেকে শনি রিজনিং করাবেন পলাশ স্যার। 10 PM এ ম্যাথ করাবেন পলাশ স্যার, প্রতিদিনই ওটা সোম থেকে শনিবার। আর 9 PM এ সোমবার আর মঙ্গলবার জিকে করাবেন শোভন স্যার। আর ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে সায়েন্স করাবেন ফিরোজ স্যার, মানে আমি। আর ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে ইংলিশ করাবেন 9 PM থেকে সুমন স্যার। ওকে, তো চলো আমরা আজকের সেশন শুরু করি। তো আজকের যে প্রথম কোয়েশ্চেন সেটা কি বলেছে, পদার্থের কোন অবস্থায় সর্বোচ্চ গতিশক্তি থাকে? অপশনে কি আছে, গ্যাস, ধাতব, কঠিন, তরল। দেখো, ধাতব যেটা সেটা কঠিন অবস্থার মধ্যেই পড়ে। তাহলে কঠিন, তরল আর গ্যাস এদের মধ্যে কোন পদার্থের কণাগুলোর কাছে সব থেকে বেশি গতিশক্তি আছে? তো আমরা যদি কঠিনের কথা বলি, তো আমরা কি জানি কঠিনের মধ্যে কণাগুলো খুব কাছাকাছি থাকে, খুব কাছাকাছি থাকে। তরলের মধ্যে কণাগুলোর মধ্যে একটা গ্যাপ আছে মোটামুটি। আর গ্যাসের মধ্যে কণাগুলোর কাছে কোনো আকর্ষণ বল থাকে না, তাই তারা র্যান্ডামলি মোশনে থাকে এবং সবসময় তারা ছোটাছুটি করে বেড়ায়। তো এই কঠিন, তরল আর গ্যাস এর মধ্যে কোন কণাগুলো সব থেকে বেশি ভাইব্রেট করবে বা বেশি ছোটাছুটি করবে? তো যে কণাগুলোর মধ্যে আকর্ষণ বল সব থেকে কম, তো গ্যাসের কণার মধ্যে আকর্ষণ বল সব থেকে কম, তাই গ্যাসের কণাগুলো বেশি ছোটাছুটি করে। ওকে, তার মানে গ্যাসের কণাগুলোর কাছে বেশি গতি থাকছে, আর বেশি গতির জন্য বেশি গতিশক্তিও থাকবে। ওকে, মানে অপশন এ। আর কঠিনের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল যেহেতু বেশি, তাই কণাগুলো বেশি মুভ করতে পারে না, তাই গতি খুব কম, তাই গতিশক্তি সব থেকে কম। চলো নেক্সট, দ্বিতীয় কোয়েশ্চেন কি বলেছে, বিজ্ঞানীরা পদার্থের কয়টি অবস্থার কথা বলেছেন? অপশন এ 2টি, অপশন বি 5টি, অপশন সি 4টি, অপশন সি 3টে। এই অপশন অনুযায়ী যদি আমি বলি, তাহলে এই অপশন অনুযায়ী আনসার হবে আমাদের অপশন বি, মানে হচ্ছে 5টি। কি কি? কঠিন, তরল, গ্যাসীয় দশা, প্লাজমা, আর আরেকটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট। এবার এই 5টা ছাড়াও কিন্তু আরো দশা এক্সিস্ট করে। ওকে, তো এখানে যেহেতু অপশন বি তে মানে সর্বোচ্চ 5টাই আছে, তাই আমরা এখানে অপশন বি কে রাইট আনসার নেব। ওকে, চলো নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে, কোথায় তীব্রভাবে ব্যাপন দেখা যায়? কঠিন, তরল, গ্যাস, প্লাজমা। তো এই কঠিন, তরল, গ্যাস, প্লাজমা এই কণাগুলোর মধ্যে কোন কণাগুলোর মধ্যে ব্যাপন সব থেকে বেশি দেখা যায়? ব্যাপনের ইংরেজি হচ্ছে ডিফিউশন, বা ব্যাপন বলতে বোঝায় যে কণাগুলোর মধ্যে ইন্টারমিক্সিং। তো কঠিনের কণাগুলোর মধ্যে ইন্টারমিক্সিং তাড়াতাড়ি হয়, নাকি তরলের মধ্যে, নাকি গ্যাসের মধ্যে, নাকি প্লাজমার মধ্যে? তো এটার আনসার হবে, কি হবে আনসার? তো এটার আনসার হবে গ্যাস। তোমাদের এখানে আনসার নেবে গ্যাস, বাট অ্যাকচুয়াল আনসার হওয়ার উচিত কিন্তু প্লাজমা। কিন্তু যেহেতু তোমরা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ এবং সেখানে ক্লাস 10th অবধি আছে, তাই তোমাদের এখানে আনসার হবে কিন্তু গ্যাস। ওকে, তো কোথায় তীব্রভাবে ব্যাপন দেখা যায়? তো ব্যাপন তীব্রভাবে দেখা যায় গ্যাসের কণাগুলোর মধ্যে। কেন? কারণ কি গ্যাসের কণাগুলো সব থেকে বেশি ছোটাছুটি করে। ওকে, নেক্সট, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, প্রকৃতিতে মিশ্রণ থাকতে পারে। মিশ্রণ মানে হচ্ছে মিক্সার। তো এই মিক্সার প্রকৃতিতে কেমন ভাবে থাকতে পারে? অপশন এ বলছে সমসত্ত্বভাবে, অপশন বি বলছে অসমসত্ত্বভাবে, অপশন সি বলছে সমসত্ত্ব ও অসমসত্ত্ব দুইভাবে, আর অপশন ডি বলছে শুদ্ধ দ্রাব্য হিসাবে। তো মিশ্রণ আমাদের দুই রকমের হয় আমরা জানি, একটা হচ্ছে হোমোজিনিয়াস, যার বাংলা হচ্ছে সমসত্ত্ব, আর একটা হচ্ছে হেটেরোজিনিয়াস, মানে হচ্ছে অসমসত্ত্ব। এই হোমোজিনিয়াসকে আমরা বলে থাকি দ্রবণ, আর অসমসত্ত্বকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে কোলয়েডাল দ্রবণ, আর একটা হচ্ছে তোমাদের প্রলম্বন বা সাসপেনশন।
তো মিশ্রণ আমাদের দুইভাবে থাকতে পারে, সমসত্ব অসমসত্ব। একটি সমসত্ব মিশ্রণের এক্সাম্পল কি? তো সেটা আমরা বলতে পারি আমাদের বায়ু, ওকে, বা জল আর চিনির মিশ্রণ। আর একটা অসমসত্ব মিশ্রণের এক্সাম্পল কি? তো জলের মধ্যে যদি আমি বালির কণা দিই বা চকের কণা দিই, তো চকের কণাগুলো কিন্তু পুরোপুরিভাবে মেশে না। আর জলের মধ্যে চিনি দিলে চিনির কণাগুলো পুরোপুরিভাবে মিশে যায়। তো যেখানে দুটো পদার্থ একে অপরের মধ্যে সমানভাবে মিশে যাচ্ছে, সেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি সমসত্ব মিশ্রণ। আর যেখানে মিশছে না, তার ফলে দুটো পদার্থের মধ্যে একটা বাউন্ডারি বা সেপারেশন লাইন তৈরি হচ্ছে, সেই ধরনের মিশ্রণকে বলবো অসমসত্ব মিশ্রণ। ওকে, তার মানে এখানে অপশন সি হচ্ছে রাইট আনসার। নেক্সট কি বলেছে? বাতাস বা বায়ু হলো, একটু আগেই বললাম, তো এর আনসার কি হবে? অপশন এ বলেছে শুদ্ধ মিশ্রণ, অপশন বি বলেছে শুধুমাত্র মেশানো, অপশন সি বলেছে মৌলের মিশ্রণ, অপশন ডি বলছে মৌলিক ও যৌগিক উভয় পদার্থের মিশ্রণ। তো বায়ুর মধ্যে কি থাকে? বায়ুর মধ্যে নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, আর্গন থাকে। তো এগুলো কি? এগুলো হচ্ছে মৌলিক পদার্থ, তাই তো? এছাড়া কি থাকে? বায়ুর মধ্যে কার্বন ডাই অক্সাইড থাকে, ওয়াটার ভেপার থাকে। তো এগুলো কি? এগুলো হচ্ছে যৌগিক পদার্থ। তো বায়ু হলো মৌলিক যৌগিক উভয় পদার্থের মিশ্রণ, অপশন ডি। এবং বায়ুর মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন 79%, অক্সিজেন থাকে কত? 20 পয়েন্ট সামথিং, ওকে, বা 20% মতো। চলো, বায়ুর মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাসটি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? আনসার হবে হচ্ছে আর্গন। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে? ম্যাগনেসিয়ামের ফিতে উজ্জ্বল সাদা শিখায় জ্বলতে থাকে ও ড্যাশ রঙের পাউডারে পরিণত হয়। তো ম্যাগনেসিয়ামের ফিতেতে যখন আগুন লাগানো হয় বা আগুন যখন জ্বলে, তখন সে উজ্জ্বল সাদা শিখা তৈরি করে, তাই তো? এবং তখন ম্যাগনেসিয়াম অক্সাইডে পরিণত হয়। তো নিচে বলেছে এখানে দেখো যে ড্যাশ রঙের পাউডারে পরিণত হয়, কালো, ধূসর, সাদা, হলুদ। তো এর আনসার হবে হচ্ছে অপশন সি, সাদা। সাদা রঙের পাউডারে পরিণত হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে? সাদা এবং কালো ফটোগ্রাফিতে কোন দুটি রাসায়নিক ব্যবহার করা হয়? ওকে, রাসায়নিক পদার্থকে ব্যবহার করা হয়। তো এখানে আনসার কি আছে? অপশন কি আছে? অপশন এ বলেছে AgBr মানে সিলভার ব্রোমাইড এবং সিলভার আয়োডাইড, সিলভার নাইট্রেট, অপশন সি বলেছে সিলভার নাইট্রেট এবং সিলভার সালফাইড, অপশন বি বলেছে সিলভার ক্লোরাইড এবং সিলভার ব্রোমাইড। এই যে AgCl মানে সিলভার ক্লোরাইড, AgNO3 মানে সিলভার নাইট্রেট। ওকে, তারপর অপশন ডি বলেছে সিলভার ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট। তো সঠিক আনসার কি হবে? তো ফটোগ্রাফিক ফিল্মে যে দুটো রাসায়নিক পদার্থকে ব্যবহার করা হয় মেনলি সাদা কালো ফটোগ্রাফিক ফিল্মে, তো সেখানে আনসার হবে কি? অপশন বি, AgCl এবং AgBr। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে? নিচের কোনটি অত্যন্ত নমনীয় এবং প্রসারণশীল ধাতু? মানে নিচের কোনটির মধ্যে মেলিয়েবিলিটি এবং ডাক্টিলিটি প্রপার্টি সব থেকে বেশি? নমনীয় মানে যাকে আমরা পেটালে পাতলা শীটে বা কাগজে পরিণত করতে পারি। প্রসারণশীল মানে যাকে আমরা টানলে সরু তারে পরিণত করতে পারি। তো এই ধর্ম কার সব থেকে বেশি আছে? অপশন বি, সোনা। সোনা হবে রাইট আনসার। ওকে, সেই জন্যই তো দেখবে সোনার অর্নামেন্টস বানানো সম্ভব, কারণ সোনাকে আমরা সরু তারে, ভীষণই পাতলা সরু তারে বিকিয়ে ডিজাইন করতে পারবো। ওকে, এবং গয়নাগুলো যেগুলো বানানো হয় সেখানে সোনার সরু সরু পাতের মতনও থাকে, তাই না? তো এই যে সোনার অত পাতলা পাত কিভাবে তৈরি করা হচ্ছে? মানে সোনা আছে বলেই পসিবল, নমনীয় বলে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে? হীরের কার্বন পরমাণুর সর্ববহিস্থ কক্ষে মুক্ত ইলেকট্রনের সংখ্যা। ডায়মন্ডের, দেখো, ডায়মন্ড কি দিয়ে তৈরি? কার্বন দিয়ে তৈরি। কার্বনের অ্যাটমিক নাম্বার 6। তো প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে, দুটো থাকে, তারপরেরটা থাকে 4টে ইলেকট্রন। এবার ডায়মন্ডের মধ্যে কি হয়? এই 4টে ইলেকট্রনই আরেকটা কার্বন অ্যাটম, এদিকে ধরো, তার শেষ কক্ষপথে এরকম 4টে ইলেকট্রন আছে। এখানে আরেকটা কার্বন অ্যাটম ধরো, তারও শেষ কক্ষপথে 4টে ইলেকট্রন আছে। আরেকটা কার্বন অ্যাটম ধরো, তারও শেষ কক্ষপথে 4টে ইলেকট্রন আছে। তো এরও এরকম চারিদিকে কার্বন অ্যাটম আছে। মানে হীরে অ্যাকচুয়ালি কার্বনের একটা রূপভেদ। কার্বন হীরের রূপে আছে। কিভাবে আছে? সেখানে একটা কার্বন
সে বাকি 4টে কার্বনের সাথে যুক্ত হয়েছে। দেখো এই ইলেকট্রনটা এই ইলেকট্রনের সাথে বন্ড করেছে, এই ইলেকট্রনটা এই ইলেকট্রনের সাথে বন্ড করেছে, এই ইলেকট্রনটা এর সাথে, এই ইলেকট্রনটা এর সাথে, যে কারণে একটা ইলেকট্রন কিন্তু মুক্ত নেই বা ফ্রি ইলেকট্রন নেই। তাহলে ফ্রি ইলেকট্রনের সংখ্যা কি হবে? 0। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে? কার্বনের রূপভেদ নয়, নিচের কোনটি কার্বনের রূপভেদ নয়? বাকমিনিস্টার, ফুলারিন, ঠিক আছে। অপশন সি বলেছে হিরে, অপশন বি বলেছে কার্বন ডাই অক্সাইড, অপশন এটা হবে ডি, অপশন ডি বলেছে গ্রাফাইট। কি হবে আনসার? তো কার্বনের এই যে বাকমিনিস্টার, ফুলারিন, তারপরে হচ্ছে হিরে, গ্রাফাইট, এগুলো তো কার্বনের আরেকটা রূপ, তাই না? এগুলো সবগুলো কিন্তু কার্বন মলিকিউল দিয়ে তৈরি। কিন্তু কার্বন ডাই অক্সাইড কার্বনের আরেকটা রূপ নয়, কারণ কি এখানে কার্বন আছে আর অক্সিজেন আছে। তো কার্বন একটা মৌল, অক্সিজেন একটা মৌল, এরা যুক্ত হয়ে যেটা বানাচ্ছে সেটা কি? সেটা একটা যৌগ, বা এটাকে আমরা একটা কম্পাউন্ড বলতে পারি। ওকে, তো এখানে অপশন বি এটা হবে রাইট আনসার। এটা কার্বনের মানে কার্বন ডাই অক্সাইড কার্বনের কম্পাউন্ড বা যৌগ, কার্বনের রূপভেদ নয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 কি বলেছে? নিচের কোনটি সবচেয়ে কঠিন? বাকমিনিস্টার, ফ্লোরেন্স, সরি ফুলারিন, এখানে ভুল লেখা আছে, বাকমিনিস্টার, ফুলারিন, অপশন সি হিরে, অপশন বি আয়রন, অপশন ডি গ্রাফাইট। কি হবে সঠিক আনসার? কোনটি সবচেয়ে কঠিন? তো প্রকৃতিতে সবচেয়ে মানে কঠিন যে জিনিসটা পাওয়া যায় সেটা কি? সেটা হচ্ছে হিরে, অপশন সি। ওকে, সব থেকে হার্ডেস্ট নোন সাবস্টেন্স। নেক্সট কোয়েশ্চেন নম্বর 12 কি বলেছে? দেশলাই কাঠি তৈরি হয় যা দিয়ে? সালফার, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। তো দেশলাই কাঠি তৈরি করা হয় কি দিয়ে? সালফার, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। কি হবে আনসার? তো দেশলাই কাঠির মধ্যে ইউজ করা হয় ফসফরাসকে। বর্তমানে দেশলাই কাঠিতে যে কম্পাউন্ডটা ইউজ করা হয় তার নাম হচ্ছে ফসফরাস সেসকুইসালফাইড, P4S3। ওকে, আগে হোয়াইট ফসফরাসকে ইউজ করা হতো। ফসফরাসের ওটা আবার আরেকটা রূপভেদ, যে কারণে মানুষের যে জবন বা চাওয়ালের যে হাড়গুলো আছে সেগুলো ক্ষয়ে যেত। ওকে, যে রোগটাকে বলা হয় ফসি জবন ডিকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 কি বলেছে? যখন পিএইচ মান 7 থেকে 14 বেড়ে যায় তখন কি হয়? অপশন এ বলছে হাইড্রোজেন প্লাস এর ঘনত্ব বেড়ে যায়, অপশন বি বলেছে OH মাইনাস এর ঘনত্ব কমে যায়, অপশন সি বলেছে H প্লাস এর ঘনত্ব কমে যায়, অপশন ডি বলেছে OH মাইনাস এর ঘনত্ব বেড়ে যায়। তো 7 থেকে 14 দিকে যাওয়া মানে এটা ক্ষারীয় বা এদের ক্ষারীয় ধর্ম বৃদ্ধি পাচ্ছে। তো সেই ক্ষেত্রে OH এর যে ঘনত্ব সেটা বেড়ে যায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 কি বলেছে? সাধারণভাবে প্রশমন বিক্রিয়া কিভাবে লেখা হয়? অপশন এ লেখা আছে অ্যাসিড মানে ক্ষার ও অ্যাসিড বিক্রিয়া করে জল ও গ্যাস তৈরি করবে। ক্ষার এবং অ্যাসিড বিক্রিয়া করে লবণ ও জল তৈরি করবে। ক্ষার ও অ্যাসিড বিক্রিয়া করে লবণ আর গ্যাস তৈরি করবে। ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করে লবণ আর অধক্ষেপ তৈরি করবে। তো কোনটাকে আমরা সাধারণভাবে প্রশমন বিক্রিয়া বলবো বা লিখবো? কোন কোন প্যাটার্নে লিখবো এদের মধ্যে? তো এদের মধ্যে আমরা লিখবো সাধারণভাবে অপশন বি কে, যে ক্ষার আর অ্যাসিড আর বেস যখন রিয়াকশন করে তখন সল্ট আর ওয়াটার তৈরি হয়। এটা একটা জেনারেল প্রশমন বিক্রিয়া। ওকে, একটা এক্সাম্পল যদি বলি, HCl একটা অ্যাসিড, NaOH একটা ক্ষার, এদের মধ্যে রিয়াকশন হলে NaCl লবণ তৈরি হবে আর ওদিকে জল। ওকে, নেক্সট কোয়েশ্চেন নম্বর 15 কি বলেছে? নিচের কোনটি সমযোজী যৌগের ধর্ম নয়? মানে সমযোজী বা কোভ্যালেন্ট কম্পাউন্ড যারা আছে তাদের কোনটা ফিচার বা বৈশিষ্ট্য বা ধর্ম নয়? অপশন এ বলছে কম গলনাঙ্ক, অপশন বি বলেছে কম স্ফুটনাঙ্ক, অপশন সি বলেছে উচ্চ গলনাঙ্ক ও উচ্চ স্ফুটনাঙ্ক, অপশন ডি বলছে জলে অদ্রাব্য। দেখো যারা আয়নিক কম্পাউন্ড তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ হয়, তাই না? তো এটা হচ্ছে আয়নিক কম্পাউন্ডের বৈশিষ্ট্য। তার মানে এটা সমযোজী বা কোভ্যালেন্ট যৌগের ধর্ম বা বৈশিষ্ট্য নয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের
কোনো গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, এটি কোন সূত্র? অপশন এ চার্লসের সূত্র, অপশন বি বয়েলের সূত্র, নাকি অপশন সি অ্যাভোগাড্রো সূত্র, নাকি অপশন ডি মারি কুরি, জাস্ট মারি কুরি সূত্র বা এরকম কিছু। যাই হোক, মারি কুরি রেডিও অ্যাক্টিভিটির সাথে যুক্ত, তোমরা জানো। ওকে, তো এখানে এটা শুনে আমরা সাধারণত চার্লস আর বয়েলের মধ্যে কনফিউজ থাকি, তাই না? তো এখানে যখনই বলেছে স্থির উষ্ণতা মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, এবং বলছে যে গ্যাসের ভলিউম চাপের সাথে ইনভার্স সম্পর্কে আছে, তাই না? তো এটা কি? এটা হচ্ছে বয়েলের সূত্র। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17 কি বলেছে? আধুনিক পর্যায় সারণীতে পর্যায় আছে, মানে পর্যায় সারণীতে পিরিয়ডের সংখ্যা কতগুলো? কিছু পিরিয়ড আছে আর কিছু গ্রুপ আছে, তাই তো? তো আধুনিক মানে মডার্ন যে পিরিয়ডিক টেবিল, সেখানে পিরিয়ডের সংখ্যা কতগুলো? তো আনসার কি হবে? 7টা। যদি বলতো যে শ্রেণী বা গ্রুপের সংখ্যা কতগুলো, তখন বলতাম আমরা 18টা। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18 কি বলেছে? নিউল্যান্ডের অষ্টক সূত্র প্রকাশের সময় প্রকৃতিতে কয়টি মৌলের অস্তিত্ব জানা বা অস্তিত্বের কথা জানা ছিল? অপশন এ 56, অপশন বি 65, অপশন সি 55, অপশন ডি এগুলো সব চেঞ্জ করেছিলাম কিন্তু চেঞ্জ হয়নি কেন জানি না, অপশন ডি 66। ওকে, তো নিউল্যান্ড যখন অক্টেভ ল দিয়েছিলেন এবং উনি একটা যে পিরিয়ডিক টেবিল বানিয়েছিলেন, তো সেই টাইমে 56খানা এলিমেন্ট সম্পর্কে কিন্তু মানুষের কাছে জ্ঞান ছিল। ওকে, তো 56খানা মৌলকে নিয়ে উনি একটা পিরিয়ডিক টেবিল বানিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, পরমাণু অণু আয়ন একই ইলেকট্রন যুক্ত হলে তাকে বলে? কোন একটা পরমাণু আছে, এর মধ্যেও যতগুলো ইলেকট্রন আছে, কোন একটা অণু আছে, এর মধ্যেও যতগুলো ইলেকট্রন আছে, কোন একটা আয়ন আছে, এর মধ্যেও যতগুলো ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের সংখ্যা যদি সমান হয়, তাহলে এদেরকে একে অপরের কি বলতে পারি আমরা? তো এদেরকে আমরা বলবো একে অপরের, দেখো কি সেম, সেম তো কোনো একটা কিছু সেম, সেম মানে আইসো, কি সেম? ইলেকট্রন, মানে আইসো ইলেকট্রন বা এরকম কিছু হবে, তাই তো? তো এদেরকে বলা হয় আইসো ইলেকট্রনিক স্পিসিস। অপশন সি আইসো ইলেকট্রনিক। ওকে, আইসোটোন কারা? যাদের নিউট্রন সংখ্যা সমান। আইসো বার কারা? যাদের ভর সংখ্যা সমান। আইসোটোপ কারা? যাদের ভর সংখ্যা আলাদা কিন্তু অ্যাটমিক নাম্বার বা প্রোটন সংখ্যা একই। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 কি বলেছে? এন কক্ষে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তো কে, এল, এম, এন। এন কক্ষ মানে 1 2 3 4 4 নম্বর শেল, n ইকুয়ালস টু 4 শেল। এবারে কোন শেলে কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা 2n² ফর্মুলা দিয়ে আমরা বার করে থাকি। ওকে, তো যদি আমাকে প্রথম শেল বলতো, তাহলে প্রথম শেল মানে n এর ভ্যালু 1, তার মানে 2n² মানে 2 ইন্টু 1 এর স্কোয়ার মানে হচ্ছে 2, মানে প্রথম শেলে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারবে। দ্বিতীয়টাই n ইকুয়ালস টু 2 মানে 2n² মানে 2 2 স্কোয়ার মানে 2 ইন্টু 4 মানে কত 8। তো দ্বিতীয়টাই ম্যাক্সিমাম মানে এল শেলে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারবে। এম, এম মানে n ইকুয়ালস টু 3 আর 2 ইন্টু 3 এর স্কোয়ার ফর্মুলাতে বসালাম, n এর ভ্যালু বসালাম 2n², তাহলে 2 ইন্টু 9 মানে 18। ওকে, মানে এম শেলে ম্যাক্সিমাম 18টা ইলেকট্রন থাকবে। এন শেল, এন মানে n ইকুয়ালস টু 4, n ইকুয়ালস টু 4 মানে 2 ইন্টু 4 এর স্কোয়ার মানে 2 ইন্টু 16 মানে 32, মানে এন শেলে ম্যাক্সিমাম 32 খানা ইলেকট্রন থাকবে। অপশন এ সঠিক আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21 কি বলেছে? একটি কক্ষে কতগুলি সর্বোচ্চ ইলেকট্রন থাকবে তা কোন সংকেতের উপর নির্ভর করে, মানে কোন ফর্মুলার উপর নির্ভর করে? এটা আমি এখনই পড়ালাম, সেটা হচ্ছে অপশন এ 2n²। 2n², যেখানে n কি, n n বলতে নাম্বার অফ শেল বা কতগুলো কক্ষ আছে, নাম্বার অফ শেলকে বোঝানো হচ্ছে, বা ওল্ড কনসেপ্ট অনুযায়ী আমরা এটাকে বলি অরবিট, যে কতগুলো অরবিট আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22 কি বলেছে? ইলেকট্রনের সমতুল্য বিপরীত কণার নাম। তো ইলেকট্রনের সমতুল্য যে বিপরীত কণা, তাকে আমরা অ্যান্টি ইলেকট্রন বলবো না, কেউ ভুল করে অপশন সি করো না, তাকে আমরা বলবো হচ্ছে পজিস্ট্রন। ওকে, ইলেকট্রনের সমতুল্য কণা, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, ওর চার্জ হচ্ছে পজিটিভ, বাকি সব প্রপার্টি সেম। ওকে, নেক্সট
কোয়েশ্চেন নাম্বার 23 কি বলেছে, এম কক্ষে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? এখনই দেখলাম আমরা প্রথমটা কে, তারপর একটা এল, তারপর একটা এম, এম মানে n ইকুয়ালস টু 3, তার মানে 2 ইন্টু 3 স্কোয়ার মানে 2 ইন্টু 9 মানে 18। অপশন সি আমাদের সঠিক আনসার। নেক্সট 24 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, অ্যাটম বা পরমাণু শব্দটি আবিষ্কার করেন কে বা আবিষ্কারক কে? অপশন এ ডাল্টন, অপশন বি কনাদ, অপশন সি ল্যাভোইসিয়ার, অপশন ডি ডেমোক্রিটাস। কি হবে এখানে আনসার? কনাদ, দেখো কনাদ উনি অণু পরমাণু এগুলো বলেছিলেন, কিন্তু অ্যাটম ওয়ার্ডটা দিয়েছিলেন হচ্ছে ডেমোক্রিটাস। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25 কি বলেছে, তড়িৎগতভাবে প্রশম ও দুর্বল মাইক্রো পরমাণু। অপশন এ বলেছে নিউট্রিনো, অপশন বি বলেছে পজিট্রন, অপশন সি বলেছে ইলেকট্রন, অপশন ডি বলেছে প্রোটন। তো এখানে সঠিক আনসার কি হবে বলো ঝটপট। তো এখানে সঠিক আনসার হবে হচ্ছে নিউট্রিনো। নিউট্রিনো হচ্ছে তড়িৎগতভাবে প্রশম ও দুর্বল মাইক্রো পরমাণু বা কণা। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26 কি বলেছে, জলাভূমিতে গাছপালা পচে একটি গ্যাস উৎপন্ন হয়, গ্যাসটি কি? মিথেন নাকি ইথিলিন নাকি ইথেন নাকি বেনজিন? তো এখানে আনসার হবে হচ্ছে মিথেন, CH4। ধানের জমিতে যেরকম মিথেন গ্যাসের জন্য অনেক সময় আগুন জ্বলে, যেটাকে আলেয়া বলে থাকি আমরা। ওকে, ইথিলিন, ইথিলিন একটা কম্পাউন্ড, ইথিলিন একটা প্ল্যান্ট হরমোন যেটা ফল পাকাতে সাহায্য করে, যেটাকে বলা হয় ন্যাচারাল ফ্রুট রিপেনিং এজেন্ট। নেক্সট 27, ভিনিগারে কোন জৈব অ্যাসিড থাকে? তো ভিনিগারে থাকে আমরা জানি অ্যাসিটিক অ্যাসিড, তার নাম কি? তার নাম এখানে কি হবে বলো? মিথানোইক, ইথানোইক নাকি প্রোপানোইক নাকি কোনোটি নয়? তো এখানে আনসার হবে ইথানোইক, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28 কি বলেছে, সাধারণ পারমাণবিক কণার থেকে ধর্মে বিপরীত কণাকে কি বলে? তো সাধারণ পারমাণবিক কণার থেকে বিপরীত ধর্মী কণাকে আমরা অ্যান্টি পার্টিকেল বলে থাকি বা অ্যান্টি কণা বলে থাকি। ওকে, যেরকম পজিট্রন হচ্ছে ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল। ওকে, নিউট্রিনোর অ্যান্টি পার্টিকেল অ্যান্টি নিউট্রিনো। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? ইথানোইক, হাইড্রোক্লোরিক, সালফিউরিক, ফর্মিক। তো পিঁপড়ের হুলে থাকে অপশন ডি ফর্মিক অ্যাসিড, যার আরেক নাম কি? যার আরেক নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30 কি বলেছে, অ্যালকোহলে কোন কোন মৌল উপস্থিত? অপশন এ নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, অপশন বি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, অপশন সি অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, অপশন ডি হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন। কি হবে? তো এখানে সঠিক আনসার হবে অপশন সি অক্সিজেন, কার্বন ও নাইট্রোজেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 31 কি বলেছে, নিচের কোনটির ঘনত্ব জলের ঘনত্বের কম? অ্যালুমিনিয়াম পেরেক, কপার পেরেক, কর্ক নাকি আয়রন পেরেক? তো এখানে আনসার হবে অপশন সি কর্ক। ওকে, যা কারণ কি কর্ক জলে ভাসে, বাকি সবগুলোই জলে ডুবে যায়। তো জলে ভাসবে কারা? যারা জলের থেকে, যাদের ঘনত্ব কম তারা জলের উপরে ভাসবে, আর যাদের ঘনত্ব জলের থেকে বেশি তারা জলের নিচে ডুবে যাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 32 কি বলেছে, ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে নিষ্কাশিত হয়, মানে নিচের কোনটি ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে নিষ্কাশিত হয়? অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লোহা, কপার। কি হবে এখানে আনসার? এখানে সঠিক আনসার হবে অপশন এ অ্যালুমিনিয়াম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33 কি বলেছে, কপার সালফেট দ্রবণ থেকে জিঙ্ক কপারকে পৃথক করতে পারে। CuSO4 থেকে এর সাথে Zn এর রিয়াকশন ঘটালে ZnSO4 তৈরি হয় আর কপারকে আলাদা করে দেয়। তো জিঙ্ক কপারকে কি করলো? ডিসপ্লেস করলো। এটা এক ধরনের ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। তো কেন ডিসপ্লেস করলো? কারণ কি Zn কপারের থেকে বেশি শক্তিশালী বা পাওয়ারফুল, তাই তোকে মেরে সরিয়ে দিল, তাই না? মানে Zn হচ্ছে জিঙ্ক হচ্ছে কপারের থেকে বেশি রিঅ্যাক্টিভ। ওকে, তো এখানে আনসার হবে অপশন সি কপারের চেয়ে অধিক শক্তিশালী।
কোয়েশ্চেন নাম্বার 34, কোন যৌগটি শুষ্ককরণ করতে ব্যবহৃত হয়? অপশন এ জিপসাম, অপশন বি ক্যালসিয়াম কার্বাইড, অপশন সি ক্যালসিয়াম অক্সাইড, অপশন ডি ক্যালসিয়াম কার্বনেট। তো কোয়েশ্চেন নাম্বার 34 আনসার কি হবে এখানে? এখানে সঠিক আনসার হবে ক্যালসিয়াম অক্সাইড। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 35 কি বলেছে? নিচের কোন অধাতুটি বাতাসের সংস্পর্শে জ্বলে ওঠে? মানে সাধারণত রুম টেম্পারেচারে জ্বলে ওঠে। তো সালফার, নাইট্রোজেন, ইউরেনিয়াম, ফসফরাস, কি হবে সঠিক আনসার? এখানে যার সেলফ ইগনিশন টেম্পারেচার হচ্ছে কম, সেই বাতাসের সংস্পর্শে এলে সে আগুন জ্বলতে শুরু করবে, মানে অক্সিজেনের সাথে রিয়াকশন করে জ্বলতে শুরু করে। তো সেটা আনসার হবে কি? অপশন ডি, ফসফরাস। ওকে, তো আজকের দিনের যে লাস্ট কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা আনসার তোমাদেরকে দিতে হবে, তো এই কোয়েশ্চেনটা হচ্ছে সেই কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন অফ দ্য ডে। কি বলেছে? জলের অ্যাসিড মিশ্রিত দ্রবণকে কি বলে যা অ্যাসিডের ঘনত্ব কমিয়ে দেয়? অপশন এ লঘুকরণ, অপশন বি প্রশমীকরণ, অপশন সি অ্যাসিডিফিকেশন, অপশন ডি ঘনত্বকরণ। তো বলো এখানে সঠিক আনসার কি হবে? সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ওকে, তো চলো, টাটা। আজকের মতো লেসন এখানেই শেষ। থ্যাংক ইউ সকলকে। মানে ক্লাসটা যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। যদি কিছু তোমরা চাও আরো আমাদের থেকে, বা কিছু যদি তোমাদের মনে হয় যে এই জিনিসগুলো অ্যাড করলে স্যার ভালো হয়, বা কোনো পরীক্ষা আছে তার জন্য তোমাদের এই জিনিসগুলোকে লাগতে পারে, বা কোনো জিনিস যদি লাগে, তো সেটা তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। ওকে, তো দেখা হচ্ছে তাহলে পরের সেশনে। চলো, টাটা।